আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরই পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। পেড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেমেন্ট করার পর তারপর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। একের দাগে বিশ্বের সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টি হলো হ্যারিকেন, সাইক্লোন, টুইস্টার না টাইফুন? সঠিক উত্তর হবে টুইস্টার। এরপর ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয় ল্যানোস, ক্যাম্পোস, পাম্পাস না গ্রান চাকো? সঠিক উত্তর এখানে লিখবে অপশান বি এরটা, ক্যাম্পোস। আমাজনের একটি উপনদী জাপুরে, কলোরাডো, মাদিরা না পারানা? সঠিক উত্তর হচ্ছে মাদিরা। 4 নম্বর দাগে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হলো, এখানে দেখো 1010.25, 1013.25, 1014.25, 1015.25 মিলিবার। সঠিক উত্তর হবে 1013.25 মিলিবার। বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত? উত্তর হবে ব্রাজিল। এরপর স্থলভাগে অবস্থিত পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো কটোপ্যাক্সি, মৌনা লোয়া, চিম্বোরাজো না ফুজিয়ামা? সঠিক উত্তর এখানে হবে অপশান এ, কটোপ্যাক্সি। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। 2 নাম্বার এতে এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? তো আমাজন নদীর অববাহিকার সিলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এরপর উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাককিনলে বা ডেনালি। ওকে, এরপর দেখো মিস্ট্রাল কোন অঞ্চলের স্থানীয় বায়ু? তো ফ্রান্সের রোন নদী উপত্যকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্থানীয় বায়ু। পরের প্রশ্ন, কালবৈশাখী ঝড় অসমে কী নামে পরিচিত? এটা উত্তর হবে বরদৈছিলা নামে পরিচিত। এরপর দেখো ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয়? সিরোকিউমুলাস মেঘকে বলা হয় ম্যাকারেল আকাশ। কোন বায়ুকে বরফ খাদক বলা হয়? তো চিনুক বায়ুকে বরফ খাদক বলা হয়। 2 এর বিতে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। ড্যাশ শহরকে রবার শিল্পের রাজধানী বলা হয়? তো অ্যাক্রন শহরকে রবার শিল্পের রাজধানী বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্যটি হলো ড্যাশ? আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্যটি হলো ডাকোটা। এরপর ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি? তো সাডবেরি হলো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 2 সি শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো। 1 × 4 = 4। বায়ুর আর্দ্রতা মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে? এটা অশুদ্ধ হবে, কারণ বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর ITCZ অঞ্চলেই 2 আয়নবায়ু মিলিত হয়? এটা হবে শুদ্ধ। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে দেখা যায়? এটা হবে শুদ্ধ। পরটা হচ্ছে কুইটো শহরটি উত্তর আমেরিকায় অবস্থিত? এটা অশুদ্ধ হবে, কারণ এটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে অবস্থিত। 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। 3 1 নম্বর থেকে বায়ুচাপ কক্ষ কাকে বলে? বায়ুচাপ বলয়গুলি সব জায়গায় সমানভাবে অবস্থান করে না। জলভাগ ও স্থলভাগের বন্টনের ফলে এগুলি ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে অবস্থান করে, এদের বায়ুচাপ কক্ষ বলে। 2 নম্বর হচ্ছে হ্রদ বলতে কি বোঝো? উত্তর আমেরিকার পূর্ব অংশে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত 5টি বিশাল হ্রদ সুপিরিয়র, মিশিগান, হিরন, তারপর হচ্ছে ইরি ও অন্টারিওকে একত্রে হ্রদ বা মহান হ্রদ বলা হয়। 3 নম্বরে হচ্ছে সমবর্ষণ রেখার সংজ্ঞা ও বৈশিষ্ট্য দাও। ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। এর বৈশিষ্ট্য হলো এটি একই পরিমাণ বৃষ্টিপাত নির্দেশ করে এবং সাধারণত আঁকা বাঁকা হয়। 4 নম্বর হচ্ছে স্লিট কি? তো আকাশ থেকে পড়ার সময় জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। এটি মূলত বরফ মেশানো বৃষ্টি।
5 নম্বর হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টির সময় পর্বতের অনুবাদ ঢালে জলীয় বাষ্প কম থাকায় এবং বায়ু নিচে নামার ফলে উষ্ণ হওয়ায় খুব সামান্যই বৃষ্টি হয়। এই বৃষ্টিহীন বা স্বল্প বৃষ্টিযুক্ত অঞ্চলকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। তারপর হচ্ছে 4 নম্বর থেকে অনধিক 50 শব্দ উত্তর দাও, যে কোনো 4টি 3 × 4 = 12। প্রশ্নের মানে এখানে 3 নম্বর করে চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। তো প্রথমে লিখছি আমরা প্রক্রিয়া। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতগাত্রে বাধা পেয়ে প্রতিবাদ ঢাল বরাবর উপরে উঠে শীতল ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। প্রতিবাদ ও অনুবাদ ঢাল। পর্বতের যে দিকে বায়ু বাধা পায় তাকে প্রতিবাদ ঢাল বলে, এখানে বৃষ্টি বেশি হয়, এবং বিপরীত দিকে ঢালকে অনুবাদ ঢাল বলে, যেদিকে বৃষ্টিপাত কম হয় বা বৃষ্টিপাত প্রায় হয় না। ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? আমাজন বিশ্বের বৃহত্তম নদী হওয়া সত্ত্বেও বদ্বীপ না থাকার কারণসমূহ হচ্ছে বা কারণগুলি হলো, প্রথম হচ্ছে গভীর সমুদ্র। মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর হওয়ায় পলি দ্রুত তলিয়ে যায়। সমুদ্র স্রোত। আটলান্টিক মহাসাগরের প্রবল স্রোত মোহনার পলিকে ভাসিয়ে নিয়ে যায়। আর তারপর দেখো জোয়ার ভাটা। মোহনায় জোয়ার ভাটার তীব্রতা পলল সঞ্চয়ে বাধা দেয়। তো এই সমস্ত কারণে আমাজন নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। 3 নম্বরে পাম্পাস তৃণভূমি পশুপালনে উন্নত কেন? পাম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার পশুপালনে শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে, প্রথম প্রাকৃতিক খাদ্য। এখানে আলফা নামক পুষ্টিকর ঘাস জন্মায় যা পশু খাদ্য হিসাবে আদর্শ। তারপর মৃদু জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু পশুপালনের সহায়ক। নেক্সট উন্নত পরিকাঠামো। বিজ্ঞানসম্মত প্রজনন কেন্দ্র ও হিমসাগরের আধিক্য। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পাম্পাস তৃণভূমিতে পশুপালনে কেন উন্নত। ঠিক আছে, এইগুলো হচ্ছে তার কারণ। 4 নম্বরে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য করো। তো সমুদ্রবায়ু এটা হচ্ছে স্থলবায়ু। প্রথম পার্থক্য হচ্ছে প্রবাহের সময়। এই বায়ু অর্থাৎ এই সমুদ্রবায়ু প্রধানত দিনের বেলায় প্রবাহিত হয়, বিশেষ করে বিকেলের দিকে বেশি প্রবাহিত হয়। আর স্থলবায়ু হচ্ছে এই বায়ু বা স্থলবায়ু প্রধানত রাতের বেলায় প্রবাহিত হয়, বিশেষ করে ভোরবেলার দিকে বেশি প্রবাহিত হয় এই স্থলবায়ু। প্রবাহের দিক। এই বায়ু সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত হয়, আর এই স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। সৃষ্টির কারণ কি? দিনের বেলায় স্থলভাগ দ্রুত উন্নত হওয়ায় সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু স্থলভাগের দিকে বা স্থলের দিকে ছুটে আসে। আর রাত্রে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয় এবং সেখানে উচ্চচাপ সৃষ্টি হয়, ফলে বায়ু সমুদ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 5 নম্বর হচ্ছে বায়ুচাপ বলয়গুলির সীমানা পরিবর্তন বলতে কি বোঝো? চিত্রসহ বর্ণনা করো। তো সূর্য যখন উত্তর বা দক্ষিণ দিকে সরে যায়, উত্তরায়ণ বা দক্ষিণায়ন আর কি, তখন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর বা দক্ষিণে সরে যায়। একে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন বলে। যেমন কর্কটীয় উচ্চচাপ বলয় গ্রীষ্মকালে উত্তর দিকে সরে যায়। 5 নম্বরে অনধিক 80 শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর। নাম্বার 1 চিত্রসহ নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। তো ভূপৃষ্ঠের উপর দিয়ে সারা বছর নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলেন। এটি হচ্ছে 3 প্রকার। আয়ন বায়ু। প্রথম হচ্ছে আয়ন বায়ু, 2 ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আর পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উপমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আর হচ্ছে মেরু বায়ু, এই 2 মেরু উচ্চচাপ বলয় থেকে উপমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এই মেরু বায়ু। এবং এটার চিত্র তোমাদের বইতে রয়েছে, চিত্রটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আয়ন বায়ু, মেরু বায়ু আর পশ্চিমা বায়ু কোনটা কোন দিক থেকে বইছে তীর চিহ্ন দিয়ে এগুলোকে দেখাতে হবে। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। বায়ু প্রবাহ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি? 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মি। এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। 2 নম্বর জলভাগ। এই অঞ্চলে জলভাগের আধিক্য বেশি হয়, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে যা বায়ুকে হালকা করে। 3 নম্বর কোরিওলিস বল। পৃথিবীর আবর্তন গতির ফলে এখানকার বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। ওকে, নেক্সট হচ্ছে দেখো বায়ুপ্রবাহ সৃষ্টির 2টি কারণ। তো 1 নম্বর কারণ হচ্ছে কি? বায়ুর চাপের পার্থক্য। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। 2 নম্বর উষ্ণতার পার্থক্য। উষ্ণতার তারতম্যের ফলে বায়ুর ঘনত্ব ও চাপের পরিবর্তন ঘটে যা বায়ুপ্রবাহ সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন?
শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন? ওকে, ঘূর্ণবাদ ও প্রতিকূল ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ না হওয়ার কারণ হচ্ছে কি না, অধঃক্ষেপণ হতে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপর থেকে নিচে পড়তে হয়, কিন্তু শিশির ও কুয়াশা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি তৈরি হয় এবং উপর থেকে ঝরে পড়ে না, তাই এগুলি অধঃক্ষেপণ নয়। নেক্সট হচ্ছে ঘূর্ণবাদ ও প্রতিকূল ঘূর্ণবাদের পার্থক্য লিখতে হবে। তো ঘূর্ণবাদ আর প্রতিকূল ঘূর্ণবাদ দেখো, প্রথম পার্থক্য হচ্ছে বায়ুর চাপ। এই ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ বিরাজ করে ঘূর্ণবাদের ক্ষেত্রে। আর প্রতিকূল ঘূর্ণবাদের ক্ষেত্রে কী হয়, কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ বিরাজ করে। তারপর বায়ুর অভিমুখ, বায়ু কেন্দ্রমুখী হয়, অর্থাৎ বাইরে থেকে কেন্দ্রের দিকে কুণ্ডলীর আকারে ছুটে আসে। আর এখানে কি হয়, বায়ু কেন্দ্র বিমুখ হয়, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ু বেরিয়ে যায়। আবহাওয়ার প্রকৃতি কেমন? আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং প্রবল ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় ঘূর্ণবাদের ক্ষেত্রে। আর প্রতিকূল ঘূর্ণবাদের ক্ষেত্রে আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে এবং শান্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। তো এগুলো হচ্ছে ঘূর্ণবাদ আর প্রতিকূল ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে প্রশ্ন এবং উত্তরগুলো প্র্যাকটিস করবে। এর আগে আমরা আরও কয়েকটি সেট দিয়েছি, সেই প্রতিটা সেট কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে এবং সেই সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে যাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে। গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপের মধ্যে তোমরা পেমেন্ট করার পর তারপর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।